দিচ্ছেন অথবা প্ররোচিত করছেন অথবা উৎসাহিত করছেন অথবা মানে মানে একটা আইডিয়া দিচ্ছেন যে এরকম কিছু একটা করা উচিত। সো দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং এটা সামনের জন্য, এবং বিশেষত এখন যে প্রিভেইলিং সিচুয়েশনে ইট ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে এসে নাইমকে প্রশ্নের জবাবটা বিরতি পরে দিলে হবে। তাহলে গত 1-1.5 মাসের মধ্যে পলিটিশিয়ানরা যেসব কথা বলেছে সেগুলিকে আমরা কি ফিউচারিস্টিক ভাবে ইয়ে করব, অ্যানালাইজ করব? না আমি আমরা বিরতির পরে না সুনির্দিষ্টভাবে আমরা এটা বিরতি নিয়ে আসি। বিরতির পর নিশ্চয়ই আপনি এটির ক্ষেত্রে একটু দৃষ্টি আকর্ষণ করবেন যে মাহমুদুর রহমান মান্না বিএনপির যারা ঢাকায় বা বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে কথা না বলে একজন বিদেশে যিনি আছেন তার সঙ্গে কথা বলারও বা কি কারণ থাকতে পারে সেটিও নিশ্চয়ই আপনি আলোচনা করবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জানা মাহফুজুল্লাহ, বিরতির আগে আপনি কথা বলছিলেন মাহমুদুর রহমান মান্নার এই টেলিফোন সংলাপের কারণে ক্ষতি হওয়া প্রসঙ্গে। না, আমি বলেছিলাম যে নাইমুল একটা প্রশ্ন তুলেছিল যে ফিউচারিস্টিক কনটেক্সটে দেখা উচিত। আমি বললাম যে তাহলে এটা যদি ফিউচারিস্টিক কনটেক্সটে বিচার করতে হয় তাহলে গত 1-1.5 মাসে আমাদের অনেক মন্ত্রী অনেক পলিটিশিয়ান অনেক কথা বলেছে, সেগুলিকে কি আমরা ফিউচারিস্টিক ভাবে দেখবো? যেমন নিশ্চিহ্ন করে দেওয়ার কথা যখন বলা হয় তখন এটা কি আসলে তারা এটা মিন করেন না কি করেন এটা আমার কাছে পরিষ্কার না। আমার কাছে মনে হয় যে হয়তো নিশ্চিহ্ন করে দেওয়ার কথাই বলেন। আমি সেই প্রশ্নটাই উত্থাপন করেছিলাম। না, আমার কথাটা হলো যে না, মান্না ভাই, সরি মাহফুজুল্লাহ ভাই, অনেস্টলি বলি, একটা ঢালাও বক্তব্যের মধ্যে ঢালাও কথা, আর আপনি ধাপে ধাপে কথা বিল্ড করছেন টেলিফোনে, এক জিনিস না। প্রাইভেটলি আমি কিন্তু এটা বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। হ্যাঁ, এটা আওয়ামী লীগের রাজনীতি এখন এই জায়গায়, মানে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়, বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে আমরা বলি যে দুই পক্ষই মানে এটা শেষ করতে চায়। কিন্তু কথাটা হলো এই যে আলোচনাটা আমার কাছে কিন্তু মাহমুদুর রহমান মান্না ভাইকে এইরকম ষড়যন্ত্রের যোগ্য মনে হয় না। সত্যি করে উনি যোগ্যই না, আসলে উনি এটা পারবেও না। কারণ উনি যে কনভারসেশন ওই অপরিচিত লোকটার সাথে করছিলেন, এটা ছেলে মানুষ ছাড়া এতক্ষণ ধৈর্য ধরে এরকম একটা ইডিওটিক টেলিফোনে কথা বলার কথা না, বোকা টোকা না হইলে। কিন্তু আমি শুধু একাডেমিক একটা কথা বলতে চাই, আমি কি এটাকে ঘুরায় দিলে এরকম ভাবে বলতে পারি যে এটা আসলে ষড়যন্ত্রই হয় নাই? আপনি বলছেন যে এরকম ষড়যন্ত্র হওয়ার যোগ্য মান্না ভাই না, আমি যদি বলতে চাই যে এটা ষড়যন্ত্রই হয় আমি আপনার সাথে না, এটা আরেক অন্যভাবে আপনি বলতে পারেন যে তাকে ষড়যন্ত্র করে ওই জায়গায় নিয়ে যাওয়া ষড়যন্ত্র হয়েছে। এটা কিন্তু খুবই প্রচলিত আমেরিকাতে 9/11 এর পরে। ইট ইজ এন অফিশিয়াল প্রোগ্রাম যেটাকে তারা স্ট্রিং অপারেশন বলে। যেভাবে বাংলাদেশি ছেলেটাও এইভাবে ধরা গেল, ফাহাদ বা ফাত্তা, মানে মনের ভিতরে কার এই পাপগুলি আছে সেইগুলির খোঁচায় খোঁচায় বাইর করে। রাইট অর রং পরের কথা, তার মনের মধ্যে থাকলেই সেটা ধরা দিবে। অন্য একটা নিরীহ মানুষ এই আলোচনায় যাবেই তো না। সো আমার কথা রইল যে মান্না ভাই, আমি এটাকে ষড়যন্ত্র বলবো না, কিন্তু এটা তো অবশ্যই একটা পরিকল্পনা, যে পরিকল্পনা আমাদের লিবারাল নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির যেটা আমরা মান্না ভাইদের মুখ থেকে শুনি সেটা রিপ্রেজেন্ট করে না। হল দখল বাস্তবতা, আমাদের এখানে হল দখল হতো এক সময়, কোনো সন্দেহ নাই, এখনো দখল, হয়তো সরকারি দলের দখলে। কিন্তু এটা মান্না ভাই এটা প্রমোট করবেন কেন? মান্না ভাই এমন কি আলাদা? মান্না ভাই আওয়ামী লীগ করেছেন, জাসদ করেছেন, বাসদ করেছেন, কিন্তু উনি এখন যখন নাগরিক ঐক্যের ব্যানারে যে কথাটা বলেন সেই জায়গাটাতে কিন্তু উনি উচ্চতর গণতন্ত্রের কথা বলেন, অনেক সিভিল গণতন্ত্রের কথা বলেন। উনি কিন্তু উনার প্রাক্তন রাজনীতির কথা বলেন না। এই জন্য আমি বলছি যে এটা একটা এক্সপেকটেশন। এখানে আরেকটা সাইড আছে, সেটি হলো আজকে দেখুন আমি একটা কোনো খারাপ কাজ করে বসলাম এবং সেটার পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে কিছু স্বাভাবিক কিছু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং যখনই এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তখন আপনারা আমার পরিচিত হিসাবে আপনারা একটা পজিশন নিয়ে বললেন উনি একজন সাংবাদিক, উনি একজন ইত্যাদি ইত্যাদি একজন সম্পাদক, তার বিরুদ্ধে এইসব করা যাবে না। আজকে কিন্তু দেখবেন যে তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন, একটা তো হলো ষড়যন্ত্রমূলক সেডিশন, কারণ আর্মিকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, কোন জেনারেলদের সাথে হয়েছে, এখন জেনারেলদের ভিতরে একটা সৃষ্টি হবে, কি বলে একটা সন্দেহ মানে সৃষ্টি হবে ভিতরে ভিতরে। হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল লেভেল। সরকার এখন খুঁজতে চাবে, আর্মি খুঁজতে চাবে কারা এর মধ্যে আছে। তারপরে এখন ওনাকে নিয়ে যদি এখন আইনানুগভাবে তাকে যদি জিজ্ঞাসাবাদ করাটাই স্বাভাবিক, এবং যখন এই কথাটি আসবে আমি জানি যে আমাদের অনেক সুশীল সমাজরা আমরা লাফিয়ে পড়ব
যে এটা সরকার মানবাধিকার এবং সরকার নির্যাতনমূলক একটি কাজ করছেন। আমি কথা বলতে পারবো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে, আর আমার বিরুদ্ধে যখন কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তখন এটি হয়ে যাবে নির্যাতন, ইকবাল ভাই, আমি নিপীড়নমূলক। একটু এই ক্ষেত্রে যেন মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে আসতে চাই। মাহমুদুল্লাহ ভাই, আপনি কি একটু বলবেন যে আপনি কি মনে করেন যদি এখন যেন মাহমুদুর রহমান মান্না যে দাবি 14 দল করেছে তাকে গ্রেফতার করার বা তাকে আটক করার, সেই দাবিটি যুক্তিযুক্ত? না, আমি 14 দলের দাবি কোনো আমি মনে করছি যে 14 দল দাবি করেনি। কেউ দাবি না করলেও কি আইন বসে থাকতে পারবে? যে আপনার কাছে কি মনে হয় যে এটা? তার আগে জনাব ইকবাল সোহান চৌধুরী একটা কথা বলেছেন যে অন্যায় করলে, গ্রেফতার হলে আপনারা কিছু লোক বিবৃতি দেবেন। আমার মনে হয় এটা আমাদের দেশে শুধু না, পৃথিবীর সব দেশে এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। কারণ কিছু লোক মনে করতে পারে যে জনাব ইকবাল সোহান চৌধুরী অপরাধ করেন নাই, এটা তো ভ্যালু জাজমেন্টের ব্যাপার, এটা ব্যাপার না। তারপরে হচ্ছে আইনের বিষয়, আর 2 নম্বর হচ্ছে সরকারের হাতে ক্ষমতা আছে, সরকার যদি মনে করে সরকার অ্যারেস্ট করবে, আপনি তো সরকার অ্যারেস্টকে ঠেকাতে পারবেন বিবৃতি না। দেওয়ার পর যদি আবার ক্ষমা চাইতে হয়, কার বিবৃতি দিলাম হ্যাঁ একজনের সমর্থনে ডেভিড বার্গম্যানের ব্যাপারে হয়েছে, তারপরে আবার আমাকেই না 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 ক্ষমা চাইতে হয়েছে। না নাইমুল, এখানে তাহলে আমি এরকম একটা না কাজ না না করাটা কি নাইমুল, দুর্ঘটনা বলবো না? আমার মনে হয় আপনি একটু সামনে বেশি চলে যাচ্ছেন। ডেভিড মার্কবেনের যেটা বিষয় সেটা হচ্ছে আদালতকে চ্যালেঞ্জ করা, আদালতকে চ্যালেঞ্জ করে আদালত অবমাননার মামলায় ওদেরকে নোটিশ করা হয়েছে। আর এখানে যদি কেউ মনে করেন যে না না, কিন্তু এটা তো আইনজীবীরাই করেছেন, না, না, যারা এই আইনজীবী ক্ষমা আইনজীবী- চাইলেন তারা আইনজীবীও ছিলেন। হ্যাঁ ওই তো, এটা আদালত অবমাননার মামলা। এখন আপনাকে কালকে ধরে নিয়ে গেল, আমি বললাম যে না নাইমুলকে গ্রেফতারটা ঠিক হয় নাই, এইটা আমি মনে করি না যে এটা হচ্ছে ভ্যালু জাজমেন্টের ব্যাপার। আমি স্টেটমেন্ট করলেই আপনি আচ্ছা, অপরাধ থেকে মাহফুজুল্লাহ মুক্ত হতে আমাকে পারেন, এটা বলেন- না। মাহফুজুল্লাহ আমাকে বলেন যে কথোপকথনগুলো এসছে, এটা কি কোনো আইনের আলোকে, এটা কি কোনো মানে ধর্তব্যের মধ্যে আনার না না, আমি বিষয় কিন্তু নয়? সেখানে যাইনি। আপনি যে কথাটা বলছেন যে এরকম গ্রেফতার করলে, হ্যাঁ, না, এটা স্বাভাবিকভাবে গ্রেফতার করলে আমি এক। যে- আমি 2 নম্বর যদি আমি তো বলেছি যে সরকারের হাতে ক্ষমতা আছে, না, না, সরকারের সরকারের ক্ষমতা বাদ ক্ষমতার দিলাম। কথা উনি বাদ দিয়েছেন। উনি সরকারের- আপনার কাছে প্রশ্ন করেছেন যে মাহমুদুর রহমান মান্না যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি দিয়ে তাকে আইনের আওতায় আনা যায় কিনা বা আইনে আনা নম্বর- উচিত কিনা। বা আইন কি বসে থাকবে? আইন কি বসে না থাকবে না, কিনা? আইন কখনোই বসে থাকে না। এখন আইন কিভাবে প্রয়োগ করবেন সেটার উপর নির্ভর করে। এখন 3 জনের মানে গুলিবিদ্ধ লাশ যদি পাওয়া যায়, তারপর যদি আপনি বলেন যে তাদেরকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, ওইরকম আইনের তো নানান রকমের প্রয়োগ হতে পারে, আমাদের সমাজে হচ্ছে। ধরেন এটা তো স্বাভাবিক আজকের কথা। প্রয়োগ। আজকে এবং আইন কোনখানে কতখানি প্রয়োগ হবে, আমি যেহেতু আইনজীবী নয়, পুরো ব্যাখ্যা আমি দিতে পারবো না। কারণ আমরা অনেক মামলার অনেক রকমের রায় দেখেছি, আবার জনবিক্ষোভের মুখে একেবারে ষড়যন্ত্র মামলা উড়ে যেতে দেখেছি। এগুলো তো আমাদের জীবনের রাজনৈতিক অভিজ্ঞতার ফসল। আমি বলি না যে এগুলো মানে সবসময়। এখন আমরা আইনের শাসনের কথা বলি, আইনের শাসন তখনই কার্যকর হবে যখন আপনি খুব ইফেক্টিভলি এবং জুডিশিয়াসলি আপনি আইনকে ইন্টারপ্রেট করবেন, সেটা। আর সরকার হাতে ক্ষমতা আছে, সরকার ধরে নিয়ে যাবে, নিতেই পারে, আমাকেও নিতে পারে, আপনাকেও নিতে পারে। না, সেটা তো এই মানে জায়গাটাতে আমি একটু করছি, সরকারের ক্ষমতা আছে তা নয়, কিন্তু এটা হলো আইনানুগ বিষয়। যেমন লতিফ সিদ্দিকী সাহেব একটি কথা বললেন, তিনি সরকারের অত্যন্ত প্রভাবশালী, গুরুত্বপূর্ণ, কিন্তু এমন একটি কথা তিনি বলেছেন যেখানে সরকারের ইচ্ছা থাকলেও তাকে প্রোটেকশন দেওয়ার কোনো সুযোগ ছিল না, যে কারণের জন্য আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে হয়েছে, মন্ত্রিত্ব হারিয়েছেন, দলের সদস্য পদ হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, বহু কিছু কারাগারে আছেন। কারাগারে কারাগারে আছেন। আছেন এখনো। তো আজকে মাহমুদুর রহমান সাহেব তিনি যে কথাগুলো বলেছেন, তিনি শুধু আমাদের সিভিল রাজনীতিতেই যে একটা সন্দেহ সৃষ্টি করেছেন তা নয়, তিনি আরেকটি যেটা একটা আমরা মনে করি যে তারা ডিসিপ্লিন একটা ফোর্স, সেই ফোর্সের ভিতরে তিনি একটা সন্দেহ, তিনি একটা মানে একে অন্যের প্রতি এখন তাদের নিজেদের মধ্যে তারা খুঁজবে কে এই দুজন লেফটেন্যান্ট জেনারেল এবং কার না, সাথে কিন্তু কি রকম সম্পর্ক আছে। জনাব ইকবাল চৌধুরী, এটি খুব সরলীকরণ হচ্ছে কিনা? কারণ জেনারেলদের কথা কিন্তু মান্না ভাই বলেন নাই, জেনারেলদের কথা বলেছেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, এবং তিনি তাদের সম্পর্কে কিছু জানেনও না, তিনি বলতে চেয়েছেন তারা একটা effective কথা। না, আমি এত একটা কথা বলি, সহজ খালেদ, বলেন। খালেদ, আমার আমরা সাথে কিন্তু একটা টেপ শুনেছি, জি ওই টেপের অ্যাকর্ডিং টু দ্যাট টেপ, মানে আমি বলছি ওই অজ্ঞাত লোকের সাথে, জি জি অ্যাকর্ডিং টু দ্যাট তার কনভারসেশন আগেও কথা পরের হয়েছে। দিন আগে কথা হয়েছে এবং পরের দিন 12টায় একটা কথা হওয়ার কথা ছিল। ওই কথাটা হয়েছে কি হয় না এটা কিন্তু আমরা জানি না। সো এগুলি কিন্তু অনেক কিছু অজানাও আছে, তো এগুলিও জানলে মান্না ভাই যদি খুলে বলেন তখন হয়তো বোঝা যাবে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো কি যে মাহমুদুর রহমান মান্না সাহেবরা যে রাজনীতির কথা বলতেন, আমরা যেটা ওনাদেরকে চিনি, আজকে মনে হচ্ছে যে এই বক্তব্যগুলো সঠিক নয়। তিনি যে কথাগুলো মানুষের বলতেন, অবস্থাতে পরিবর্তন হয়, ইকবাল ভাই। না তাই বলে একজন ষড়যন্ত্রকারী হতে পারে না। আর ষড়যন্ত্রকারী যদি হয় তাহলে ষড়যন্ত্রের যে মানে কনসিকুয়েন্স
তা কিন্তু বহন করতে হবে। আমরা আমি কি একটু- আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি যে সরকারকে ষড়যন্ত্রটা কি একটু ওভার স্টেটমেন্ট না, হচ্ছে? আমি বা- ষড়যন্ত্র বলবেন? বলতে এই জন্য বলতে চাচ্ছি, উনি টেলিফোনে কেন এই কথাগুলো বলতে যাবে? আচ্ছা, এখন আমি আপনার সঙ্গে বললাম, জি। হ্যাঁ, আপনি ধরেন আপনি বিএনপিকে কর্মসূচি প্রত্যাহার না করতে বলছে এগুলি কিন্তু না নাইমুল, আমি বলি, আমি আপনার সঙ্গে বিষয়। টেলিফোনে আলাপ করলাম, কেমন যে আপনি আমার সহমর্মী হতে পারেন, আমি বললাম যে সরকারকে ফেলে দেওয়া উচিত, উৎখাত করা উচিত, তাহলে এটা রেকর্ড হলে তাহলে কি এইটাই ইয়েতে পড়বে, কি বলে, রাষ্ট্রদ্রোহিতা পড়বে? না, না। এবং এরকম আলাপ তো এরকম আলাপ আর 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 ইকবাল ভাই, আমি একটু বলতে চাই, মাহমুদুর রহমান মান্না ভাই গত সপ্তাহে আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন, মানে আমি বুধ না মঙ্গলবার, আমি একটু কনফিউজ করে ফেলেছি। সেই অনুষ্ঠানে এসে বলেছেন, আমি কিন্তু তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি মনে করেন যে বিএনপি কর্মসূচি চলা উচিত? তিনি বলেছেন যে হ্যাঁ, সারাক্ষণই চলা উচিত, কারণ আমরা আন্দোলন করেছি, আমরা জানি কোনো সময় জ্যোতি দিলে এই আন্দোলনটা আর ইয়া থাকে না। সেজন্য প্রকাশ্যেই হ্যাঁ, তো সেটা বলেছেন। উনি বিশ্বাস করতেই সেটা তো পারেন। উনি বিশ্বাস হ্যাঁ, করতে হ্যাঁ, পারেন, মানে এইটাই এটা- যদি হয়ে থাকে, জি। তাহলে নাগরিক কমিটি বা উনিও একজন এটার একজন হোতা, উদ্যোক্তাদের হ্যাঁ, মধ্যে। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, পরে আর নাই তো, পরে না, যাই হোক, মানে তাকে বাদ দেওয়া হয়েছে, সেটা